আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকীর একটা সাম্প্রতিক বক্তৃতা নিয়ে একটু কাটাছেড়া করব। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক ওনার ভাষণে ঠিক কী দৃষ্টিভঙ্গি, কী ধরনের সমালোচনা আর কোন সমাধানের কথা তুলে ধরা হয়েছে। বক্তৃতার শুরুটাই কিন্তু খুব শক্তিশালী একটা কথা দিয়ে। একেবারে প্রথমে যে আহ্বানটা উনি রাখছেন সেটা হলো আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে। মানে পুরো আলোচনার সুরটা কিন্তু এখানেই বেঁধে দেয়া হচ্ছে। নাগরিকদের নিজেদের অধিকারের জন্য নিজেদেরই লড়তে হবে। তো আসল সমস্যাগুলোয় যাওয়ার আগে উনি প্রথমে একটা ছবি আঁকছেন যে তার দল যদি 2026-এ ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ ঠিক কেমন হতে পারে তারই একটা রূপরেখা। এখানে দেখুন বেশ কয়েকটা বড় বড় প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, যেমন খালি পড়ে থাকা সব সরকারি চাকরি পূরণ করা হবে, আবার কৃষকরা যাতে ফসলের ঠিকঠাক দাম পায় সেটাও দেখা হবে। মানে সব মিলিয়ে যদি দেখেন লক্ষ্যটা কিন্তু বেশ বড়, একটা অর্থনৈতিক সুরক্ষা, সামাজিক ন্যায় বিচার আর সবার জন্য সমান সুযোগ তৈরি করা। আর এর মধ্যে একটা খুব বড় ঘোষণা হলো মহিলাদের জন্য। এখন যেখানে ১,০০০-১,২০০ টাকা দেয়া হয়, সেখানে উনি ক্ষমতায় আসলে প্রতি মাসে ৫,০০০ টাকা দেওয়ার কথা বলছেন। ভাবুন একবার, এটা কিন্তু একটা বিরাট বড় আর্থিক পদক্ষেপ, সরাসরি মহিলাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। আচ্ছা, এই তো গেল ভবিষ্যতের কথা। এবার আসা যাক বক্তৃতার একেবারে কেন্দ্রে, মানে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, ইলেকটোরাল সামারি রিভিশন বা সংক্ষেপে ইএসআই। বক্তার মূল অভিযোগটা কি? উনি বলছেন, এই যে ভোটার তালিকা নতুন করে তৈরি বা আপডেট করার যে প্রক্রিয়াটা চলছে, এটা সাধারণ মানুষের জন্য একটা বিরাট হয়রানি আর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই হয়রানিটা ঠিক কীরকম সেটাও উনি ভেঙে বলেছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো, বিভিন্ন অফিসে অব্যবস্থা, আর তার সাথে সবসময় একটা ভয় কাজ করছে, এই বুঝি ভোটার লিস্ট থেকে নামটা বাদ চলে গেল। মানে এটা শুধু একটা সরকারি কাজ নয়, মানুষের কাছে এটা একটা বিরাট মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছে। আর ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা বোঝানোর জন্য উনি একটা উদাহরণ দিয়েছেন। নোবেলজয়ী অমর্ত্য সেন বা নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের কাছেও নাকি নোটিশ পাঠানো হয়েছে। ভাবা যায়? তাহলে প্রশ্নটা হলো, এই যে একটা সংকট তৈরি হয়েছে, এর জন্য দায়ীটা কে? কার দিকে আঙুল তুলছেন নওশাদ সিদ্দিকী? এখানেই বক্তৃতার সবচেয়ে ইন্টারেস্টিং মোড়টা। উনি কিন্তু শুধু একটা দলকে দায়ী করছেন না, ওনার অভিযোগের তীর কিন্তু দুটো বড় দলের দিকেই, তৃণমূল আর বিজেপি, দুজনকেই উনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। ওনার যুক্তিটা বেশ পরিষ্কার। একদিকে বিজেপি নাকি হুমকি দিচ্ছে যে ইএসআই আর এনআরসি সিএএ দিয়ে লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে, আর অন্যদিকে তৃণমূলের নেতারা বলছেন আমরা থাকতে ইএসআই হবে না। নওশাদ সিদ্দিকীর দাবি, বিজেপি সরাসরি সমস্যাটা তৈরি করছে, আর তৃণমূল সেই সমস্যা সমাধানের নাটক করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। মানে দুপক্ষই আসলে এই ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে। এর পিছনে একটা গভীর রাজনৈতিক কৌশলের কথাও বলা হচ্ছে। দাবিটা হলো, ইচ্ছে করেই সাধারণ মানুষকে এই কাগজপত্রের ঝামেলায় ব্যস্ত রাখা হচ্ছে। কেন? যাতে তারা সরকারের কাছে চাকরি বা রাস্তাঘাট নিয়ে প্রশ্ন করার সময়ই না পায়। মানে এটা একটা মনোযোগ ঘোরানোর খেলা। তো সমস্যাটা তো বোঝা গেল, অভিযুক্ত কারা সেটাও বলা হলো, কিন্তু সমাধানটা কি? নওশাদ সিদ্দিকী কিন্তু শুধু অভিযোগ করেই থেমে যাননি, উনি রাজ্য সরকারের কাছে কিছু নক্কর সমাধানের প্রস্তাবও রেখেছেন। প্রথমেই উনি বলছেন কিছু রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা। ১. সব দলকে নিয়ে একটা বৈঠক ডাকা হোক, যাতে সবাই মিলে এই হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে। আর ২. বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাশ করানো হোক, এতে নির্বাচন কমিশনের উপর একটা চাপ তৈরি হবে। শুধু রাজনৈতিক সমাধান নয়, উনি কিছু প্রশাসনিক সমাধানেরও কথা বলেছেন। যেমন রাজ্য সরকার চাইলে খুব সহজেই সবাইকে একটা করে স্থায়ী বসবাসের সার্টিফিকেট দিতে পারে, অথবা ২০১১ সালের জনগণনার যে পারিবারিক রেজিস্ট্রার প্রত্যেক পঞ্চায়েতের কাছে আছে সেটাও একটা প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। মানে সমাধানটা কিন্তু সরকারের হাতের মুঠোতেই আছে। সবশেষে আলোচনার মোড়টা আবার ঘুরে যাচ্ছে সাধারণ ভোটারদের দিকে। এখানে নওশাদ সিদ্দিকী একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। উনি বলছেন আইএসএফের ভোট কাটার ফলে যদি বিজেপি জেতে আমরা যে কোনো শাস্তি মেনে নেব। তৃণমূল কি একটি কাগজে সই করে দায়িত্ব নেবে যে তাদের কার্যকলাপের ফলে বিজেপি জিতলে তার দায় তাদের? এটা কিন্তু একটা মারাত্মক রাজনৈতিক চ্যালেঞ্জ। উনি বলতে চাইছেন বিজেপিকে রোখার আসল সদিচ্ছাটা কার আছে সেটা প্রমাণ হোক। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করব একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে। বক্তৃতায় যে রাজনৈতিক চালের কথা বলা হলো তাতে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে দিন শেষে লাভটা আসলে কার হচ্ছে?